হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো যে কেন অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্টরা এসে স্ট্রাগল করে। তো মেইনলি আমি ৩ টা রিজন নিয়ে আপনার সাথে কথা বলবো, যেটার কারণে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট আছে অনেকে অনেক স্ট্রাগল করে। রাইট? তো এগুলা কেন করে অ্যান্ড হাউ টু ওভারকাম দিস স্ট্রাগলস অ্যান্ড হাউ টু ডিল উইথ দিস স্ট্রাগলস এগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন হবে। সো দ্য ফার্স্ট রিজন অ্যান্ড যেটা অনেকটা অবভিয়াস একটা রিজন হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টসরা অনেকেই, আমি বলছি না সবাই, বাট অনেকেই ইংলিশ প্রপারলি পারে না। তো এখন বাই প্রপারলি পারে না, আই মিন যে ইংলিশ পারে, বুঝে, বাট ওরা ইংলিশে প্রপারলি কমিউনিকেট করতে পারে না। সো অ্যাজ উই অল নো, অস্ট্রেলিয়া ইজ আ ইংলিশ স্পিকিং কান্ট্রি অ্যান্ড আপনি যদি ইংলিশে একদম ফ্লুয়েন্ট না হন অ্যান্ড আপনি যদি আপনার কথাবার্তা প্রপারলি ইংলিশে কমিউনিকেট না করতে পারেন, আপনি অস্ট্রেলিয়াতে অনেক অনেক বেশি স্ট্রাগল করবেন অ্যান্ড অনেক স্টুডেন্ট এখনো করতেছে। আমি পার্সোনালি ২-৩ জন স্টুডেন্টকে চিনি যারা আসছে, আমি ওদেরকে দেখেছি অ্যান্ড দে আর গুড গাইজ, রাইট? কিন্তু ওদের ইংলিশে মানে দে আর ভেরি উইক ইন ইংলিশ, যেটার কারণে ওরা যখনই কোনো জায়গায়, আপনার যখন কোনো রেস্টুরেন্ট হোক, কোনো জবে ইন্টারভিউ হোক বা যে কোনো হাউসমেটের সাথে কথা বলতে ওরা অনেক স্ট্রাগল করে। বিকজ ওদের ইংলিশটা অতটা ভালো না, অত ফ্লুয়েন্ট না। ওরা আইএলটিএস এ খুব একটা ভালো করে না, যেটা সত্যি কথা। আমার মনে হয় আইএলটিএস এ যদি আপনি মিনিমাম 6 ইন অল ব্যান্ডস না পান, আপনার অস্ট্রেলিয়াতে ১ম আসা উচিত না, কারণ আপনারা স্ট্রাগল করবেন। ফার্স্টে চেষ্টা করেন আইএলটিএস এ 6 ইন অল ব্যান্ডস আনার। মিনিমাম 6 ইন অল ব্যান্ডস মানে আপনি মোটামুটি ভালো ইংলিশ পারেন, তখনই আপনি অস্ট্রেলিয়াতে আসেন। বিকজ আপনি যদি এর নিচে কোনো একটা স্কোর নিয়ে আসেন, ইট বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু কমিউনিকেট উইথ আদার্স, স্পেশালি ওয়েন দ্য অস্ট্রেলিয়ানস, দ্য অ্যাকচুয়াল অজিজ, দে হ্যাভ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট। আমরা যে অ্যাকসেন্ট থেকে ছোটবেলা থেকে ইউজ টু, আমরা যেমন বাংলাদেশ ইংলিশ অ্যাকসেন্ট, অর আপনি যদি টিভি সিরিজ বা মুভিজ দেখে থাকেন, ইউ আর প্রবাবলি ইউজ টু ইউএস ইংলিশ। সো আমিও ছোটবেলা থেকে অনেক ইংলিশ মুভিজ দেখছি, অনেক সিরিজ দেখেছি অ্যান্ড ইনফ্যাক্ট আমি আইএলটিএস অনেক ভালো করেছি, আমি আইএলটিএস 8 পেয়েছিলাম। বাট তাও আমি যখন এখানে আসছি, ইনিশিয়ালি আমার অজিদের অ্যাকসেন্ট নিয়ে আমার প্রবলেম হইতো, বিকজ দেয়ার অ্যাকসেন্ট ইজ আ বিট উইয়ার্ড, বা উইয়ার্ড বা ডিফারেন্ট, স্পেশালি ইটস মাচ মোর ডিফারেন্ট দেন দ্য ইউএস অ্যাকসেন্ট, রাইট? আপনি যদি ইংলিশ না পারেন, ট্রাস্ট মি, ইয়োর লাইফ বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট ইন অস্ট্রেলিয়া। আপনি ইংলিশ না পারলে আপনি ঠিক মতো কারোর সাথে কথা বলতে পারছেন না, ওদের কথা বুঝতেছেন না, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যে কোনো দোকানে কিছু কিনতে গেছেন, ওই দোকানের মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না। আপনি হচ্ছে গাড়িতে তেল নিতে গেছেন, ওদের সাথে কথা বলতে পারবেন না। আপনার যে আপনার জবে ইন্টারভিউ কল পাইছেন, ওদের সাথে কথা বলতে পারতেছেন না, কথা বুঝতেছেন না। তো আপনার যে হাউসমেট, ওরা আপনাকে এটা ওটা বললো যে এই জিনিসটা করো, এই জিনিসটা করো, আপনি বুঝলেন না। তো এগুলি যেমন অনেক স্ট্রাগল অ্যান্ড এটার জন্য স্পেশালি স্টুডেন্টরা ইংলিশ না পারার কারণে অনেক স্টুডেন্টরা আছে চাকরি পায় না, বিকজ ওদের ইন্টারভিউ কল আসে অ্যান্ড ওয়েন they speak in front of the manager who's taking the interview বা in front of the recruiter, they are not able to communicate their ideas properly, right? যেটার কারণে রিক্রুটার্সরা বা ম্যানেজাররা এটা ওরা অনেক ব্যাড বেস হিসাবে দেখে। ওরা মনে করে যে আপনি অ্যাকচুয়ালি ইংলিশ পারেন না অ্যান্ড ইট উইল বিকাম ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ ইন অস্ট্রেলিয়া। বা ওই জবটা করাটা, ওই যে জবটা আপনাকে দিবে, সে কেন দিবে? কারণ জবে সবাই ইংলিশে কথা বলে। আপনার কাস্টমারদের সাথে ইংলিশে কথা বলতে হবে। আপনার সাথে যারা কাজ করবে, আপনার কলিগস, আপনার ম্যানেজার, সবার সাথে আপনি ইংলিশে কথা বলবেন। সো আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট না হন আর আপনার যে ইন্টারভিউ নিচ্ছে সে যদি দেখে যে আপনি ইংলিশ একটু পারতেছেন না, আপনার জব হবে না। আপনাকে সে জব দিবে না। কারণ আপনি ইংলিশ পারেন না। অ্যান্ড আপনি অ্যান্ড পারেন না বলতে আমি মিন করছি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না। লেটস সে আপনি ইংলিশ মোটামুটি পারেন, বাট ইউ আর নট কমপ্লিটলি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তাহলে স্ট্রাগল হবে আপনার। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আপনার লাইক কি বলবো, ইংলিশ অনেক কমফোর্টেবলি ইংলিশ আপনার বলতে পারতে হবে এবং ইংলিশ বুঝতে হবে, রাইট? আপনার অনেক ইজিলি ইংলিশে কমিউনিকেট করতে পারতে হবে। আপনাকে যদি কেউ বলে যে ইংলিশে এই জিনিসটা ওকে বলো, আপনার ভয় পাওয়া যাবে না। আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, আমি ইংলিশে বলে দিব, কোনো সমস্যা নেই। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি গুড উইথ ইংলিশ। এটার কারণে অনেক স্টুডেন্টরা জব পায় না। যেমন আমি সত্যি কথা একটা স্টুডেন্টকে চিনি যে এই নিয়ে ৫ টা ইন্টারভিউ দিছে, রাইট? আর তার একটা ইন্টারভিউ হয়নি। তো হয় নাই ঠিক আছে। আমি এর মধ্যে একটা ইন্টারভিউতে আমি গিয়েছিলাম। আমি ওকে নিয়ে গিয়েছি। আমি ওকে ড্রপ করেছি ইন্টারভিউতে। তো ইন্টারভিউটা আবার খুব একটা ক্লোজ জায়গায় হয় না। মোটামুটি খোলা একটা জায়গায় হচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। সো ইন্টারভিউ যে হচ্ছে আমি দূরে থেকে দেখতেছি, শোনার ট্রাই করতেছি, রাইট? এক্সাক্টলি শুনতে পারছি না, বাট দেখতে পারতেছি প্রপারলি। আর হালকা পাতলা শুনতে পারছি বলতে পারেন। তো when I saw his interview, আমি দেখলাম যে ও কিন্তু ইংলিশে অনেক স্ট্রাগল করছে। ও কথা বলতে অনেক স্টাটার করতেছে। ও ওই যে রিক্রুটার ওকে যেসব কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, ও বারবার বুঝতেছে না। এমন হয়তো তুমি একবার বুঝো না, বলতে পারো, "ক্যান ইউ প্লিজ রিপিট ইউর কোয়েশ্চেন?" ঠিক আছে। বাট ওই ছেলেটা ওই রিক্রুটারকে বারবার বলতেছিল যে, "ক্যান ইউ প্লিজ রিপিট? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সরি।" তো এই জিনিসগুলি তো বুঝায় যে আপনি ইংলিশ স্পেশালি বুঝতেছেন না। অ্যান্ড অন টপ অফ দ্যাট
আম সে যখন কথা বলবে, সে কথাতেও সে অনেক মানে বলতে পারছিল না। অনেক আটকে যাচ্ছিল। ওর ইংলিশ ফ্লুয়েন্ট ছিল না। যেটার কারণে আমি তখন ওর ইন্টারভিউ ওই অবস্থায় আমি দেখে বুঝছি যে ওকে এই জব কোনোভাবেই দিবে না। কারণ ও কথাই বলতে পারছে না ঠিকমতো ইন্টারভিউতে। অফ কোর্স অ্যাজ আই এক্সপেক্টেড ওকে জবটা দেয় নাই। সো এটা সবচেয়ে বড় স্ট্রাগল স্টুডেন্টদের। সেকেন্ড রিজন যেটার জন্য স্টুডেন্ট অনেক স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে হচ্ছে যে স্টুডেন্টরা না অনেক বেশি কমপ্লেইন করে ইনস্টেড অফ টেকিং অ্যাকশন। তো অবশ্যই আপনি একটা বাইরের দেশে আসছেন। আপনার জব পাইতে কষ্ট হবেই। এটাই নরমাল। আম আপনার নতুন দেশে আসছেন। আপনি এখানে কাউকে চিনেন না। কিভাবে জব পাইতে হয় আপনি এগুলি বুঝেন না, জানেন না। এটাই নরমাল যে আপনার জব পাইতে সময় লাগবে, জব পাইতে স্ট্রাগল হবে অ্যান্ড জব পাবেন না। কিন্তু অনেক স্টুডেন্টরা কি করে? জাস্ট অনলাইনে যায়, ৫-৬ টা জবে এপ্লাই করে। ৫-৬ টা জব একটাও পায় না। তারপর সারাদিন জীবন খালি কমপ্লেইন করে। আমি অনেক জবে এপ্লাই করছি, আমি এই করছি, আমি সেই করছি। অস্ট্রেলিয়ায় কোনো জব নাই। তারপরে Facebook অনেক গ্রুপস আছে। আমি দেখবেন স্টাডি ইন অস্ট্রেলিয়া ফ্রম বাংলাদেশ। ওই গ্রুপে গিয়ে কমপ্লেইন করে, "ভাই আমি ৩ মাস ধরে আছি এখানে, আমি জব পাইতেছি না।" এসব করে। তো জিনিসটা হচ্ছে কি অবশ্যই আপনার জব পাবে না। সবাই এমন কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই যে অস্ট্রেলিয়া আসে নাই আর জব পাইতে স্ট্রাগল করে নাই। সবাই জব নিয়ে স্ট্রাগল করে অ্যান্ড করবেই। এখন জিনিসটা হচ্ছে আপনি তো অলরেডি চলে আসছেন অস্ট্রেলিয়ায়। ইউ কান্ট ডু এনিথিং। আপনি কি ফেরত যাবেন? এখন যাইতে পারলে যাইতে চাইলে আপনি চলে যান। বাট আপনি যদি অস্ট্রেলিয়ায় থাকেন, এটা নিয়ে কমপ্লেইন করে তো লাভ নেই। জব পাইতেছেন না অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড। আমিও এমন ফেজ আমার লাইফেও গেছে যে আমি জব পাই নাই। এরকম ফেজ সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফে যায়। কিন্তু তাই বলে ওরা কিন্তু খালি বসে, বসে কমপ্লেইন করে না। আমি কিছু মানুষ স্পেশালি আজকাল দেখি আসছে ১ বছর হয়ে যাইতেছে। ওরা কমপ্লেইন করে নাকি ১ বছরে নাকি জব পায় না। এটা মানে যারা যেখানে চাকরি-বাকরি করে তারা আপনি তাদেরকে বলেন যে ১ বছরে একটা ছেলে জব পায় নাই। তারা weirded out হয়ে যাবে যে কেমনে পায় নাই। লেটস সে আমি যদি এখন আপনার জায়গায় হইতাম, অস্ট্রেলিয়ায় আমি নতুন আসছি, ঠিক আছে? মাত্র আসছি আমি, মাত্র ল্যান্ড করেছি। এখন আমার জব লাগবে। আমার কোনো কানেকশন নেই, কিচ্ছু নেই। ঠিক আছে? তো এখন আমি জব পাবো ফার্স্টলি মানুষ যেটা করে অন্যান্য স্টুডেন্টরা খালি অনলাইনে যায় সিক যেটা অবশ্যই যে মেইন ৩ টা প্ল্যাটফর্মে যেখান থেকে জব পাওয়া যায় আপনার সিক, লিঙ্কডইন আর জোরা এই ৩ টা ওয়েবসাইট মেইন, ঠিক আছে? এখান থেকে সব স্টুডেন্টরা বা সবাই জব পায়। তো ওরা জাস্ট এই ওয়েবসাইটগুলোতে গিয়ে জবে এপ্লাই করে। ধরেন আপনি ৫০-৬০ টা জবে এপ্লাই করলেন। তারপর ওরা ওয়েট করে আর সবগুলো থেকে রিজেকশন আসে। তো জব তো খালি এমনি পায় না। জব পাওয়ার জন্য আপনার অনেক কিছু করতে হবে। এটা তো অবশ্যই করতে হবে। এটা one of the steps। বাট আপনি খালি একটা স্টেপ করে যদি আপনি থাইমে যান, তাহলে তো হবে না। আপনি এটা করতে হবে। যত আ জবের ওয়েবসাইট থাকে, আপনি সিক বলেন, লিঙ্কডইন বলেন, জোরা বলেন, সবগুলাকে আপনার ধুমায় এপ্লাই করতে হবে। আপনার এমন মানে পার ডে মিনিমাম ২০ থেকে ৩০ টা জব আপনার পার ডে এপ্লাই করতে হবে। ইফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গেট আ জব। অ্যান্ড অবশ্যই চোখ বন্ধ করে এপ্লাই করবেন না। ফার্স্টলি একটা ভালো রেজুমে বানাবেন। আমার YouTube একটা ভালো ভিডিও আছে এটা নিয়ে ভালো রেজুমে বানাই কেমনে। অ্যান্ড দেন আম কভার লেটার আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। কিন্তু কভার লেটার যদি দেন, একটা কভার লেটার সবগুলা জবে দিবেন না। রাইট? যদি আপনার কভার লেটার দেওয়াটা আ প্রেফার করেন, যেটা দেওয়া উচিত মানে দিলে বেটার আপনার অ্যাপ্লিকেশনের জন্য। প্রত্যেকটা জবের জন্য আপনার ডিফারেন্ট কভার লেটার লিখবেন। লিখবেন বলতে পুরো একা স্ক্র্যাচ থেকে লেখার দরকার নেই। আপনি চাইলে ইউ ক্যান ইউজ ChatGPT। বাট যদি পুরা কপি পেস্ট মারে দেন তাহলে সমস্যা। ChatGPT ইউজ করবেন, দেন একটু নিজের চেঞ্জেস করবেন, নিজের মতো লিখবেন। বেশি মানে কি বলবো? একটু হিউম্যানাইজ করবেন টেক্সট গুলাকে। একটা মানুষ যদি পড়ে বুঝে যায় যে এই টেক্সট গুলা এআই লিখছে তাহলে তো সমস্যা। নেক্সট যদি আমরা আরেকটা স্টেপ বলি, রেজুমে হাতে প্রিন্ট করে পুরো আপনি যেই সিটি আছেন পুরা শহর হাঁটা শুরু করেন। যত সাবাব চিনেন, যত সুপারমার্কেট চিনেন সব জায়গায় গিয়ে সিভি দেন। সব জায়গায় রেজুমে দিবেন। সব জায়গায় আমার জব লাগবে। আপনি হাজার, হাজার রেজুমে বিলায় বেড়াবেন। কিছু করার নাই। তোমার অনলাইনের এফোর্ট ইস নট এনাফ। তোমার অনলাইনে এপ্লাই করতে হবে হাজার, হাজার। আর তোমার রেডি থাকতে হবে অনেক রিজেকশন খাওয়া। মিনিমাম ১-২ হাজার রিজেকশন কোম্পানিতে খাবে। মানে মাথা ধরে নাও যে খাবা। তারপর তুমি জব পাবা। ফার্স্ট জবের জন্য। আর পরের জবও ধরো এরকমই হইতে পারে। বলতে পারো, সমস্যা নাই। নেক্সট থার্ড যে স্টেপটা যেটা স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে, দ্যাট ইজ দে ডোন্ট নো হাউ টু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক। তো আপনারা বলি নেটওয়ার্কিং মানে বুঝেন প্রবলি। নেটওয়ার্কিং মানে বেসিক্যালি মানুষজনের সাথে ঘোরা যারা আপনাকে ফিউচারে জব-টব পাইতে হেল্প করতে পারে, আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন হেল্প করতে পারে। লাইক ওরকম ভালো মানুষের সাথে ঘোরা, লাইক কোয়ালিটি পিপলের সাথে ঘোরা। তো লেটস সে আপনি অস্ট্রেলিয়ায় নতুন আসছেন। এখন যেটা বাংলাদেশের স্টুডেন্টরা যেটা করে জানেন? ধরেন একটা নতুন আসছে বাংলাদেশ থেকে। একটা বাংলাদেশী মালিক একটা রেস্টুরেন্ট চালায়। হ্যাঁ? সে রেস্টুরেন্টের মালিক। ওই ছেলেটা ওই রেস্টুরেন্টের মালিকের কাছে যাবে, গিয়ে বলবে, "ভাই আমি বাংলাদেশ থেকে আসছি। আমি জব পাচ্ছি না। একটা জব দেন আমাকে প্লিজ।" তো দিস ইস দ্য বিগেস্ট মিস্টেক ইউ ক্যান মেক। অ্যান্ড ওরা এটাকে মনে করে নেটওয়ার্কিং, মনে করে সে বাংলাদেশী থেকে সে আপনাকে জব দিবে। জাস্ট বিকজ হি ইজ বাংলাদেশী ডাজন্ট মিন যে ওর আপনাকে চাকরি দিতে হবে। হি ইজ নট বাউন্ড টু গিভ ইউ দ্য জব।
ওনার রেস্টুরেন্ট, ওনার ইচ্ছা। উনি আপনাকে বাদ দিয়ে উনি দুনিয়ার সব দেশি মানুষ নেবে কিন্তু আপনারা নিবে না। দ্যাটস হিজ রেস্টুরেন্ট, ওনার ইচ্ছা। আর এরকম ছেলেপেলেরা বাংলাদেশ স্টুডেন্টরা এরা এন্টাইটেল ফিল করে যে ও বাংলাদেশে আমাকে জব দিল না কেন? মানে কি বাংলাদেশি হলে আপনাকে জব দিতে হবে? ওরা এরকম এন্টাইটেল একটা ফিলিং নিয়ে থাকে। অ্যান্ড দে থিংক এটা নেটওয়ার্কিং। ওরা মনে করে যে রেস্টুরেন্টের মালিকের সাথে আমি একদিন কথা বলছি, ২ দিন ঘুরছি, এখন আমি চাকরি চাইলে চাকরি দিয়ে দিবে। দ্যাট ইজ নট হোয়াট নেটওয়ার্কিং ইজ। নেটওয়ার্কিং মানে আপনি একটা মানুষের সাথে অনেক ভালো ফ্রেন্ড হবেন, ভালো সম্পর্ক বা ফ্রেন্ড বা ছোট ভাই, বড় ভাই একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করবেন। তারপরে যখন ওই মানুষের কাছে কোনো অপরচুনিটি থাকবে, ওই মানুষ আপনাকে বলবে যে, "আচ্ছা, আমার রেস্টুরেন্টে মানুষ লাগবে, তুমি আসবা নাকি?" বা আপনি অনেকদিন ধরে ধরেন তার সাথে একটা মানে ভালো সম্পর্ক তৈরি করছেন। তার সাথে অনেক ঘোরাঘুরি ফেরা করছেন, খাইছেন, দাইছেন, গল্প করছেন। তারপরে সে যেখানে চাকরি করে যাচ্ছে, সে যেকোনো একটা রেস্টুরেন্টে কাজ করতেছে বা ম্যাকডোনাল্ডসে কাজ করছে। ওই ম্যাকডোনাল্ডসে বা ওই রেস্টুরেন্টে এখন ওরা মানুষ খুঁজতেছে। তখন আপনি এপ্লাই করলেন। এপ্লাই করার পরে আপনি তাকে বললেন যে, "ব্রো আমি তো এপ্লাই করছি। তুমি একটু প্লিজ আমাদের বলতে পারবা নাকি?" মানুষজন আসে অস্ট্রেলিয়া কালকে। হ্যাঁ? তার পরের দিন বাংলাদেশী মালিকের সাথে দেখা করে তাদের সাথে, "ভাই আমাকে একটু জব দেন, আমি জব পাচ্ছি না।" তো অ্যান্ড দে থিংক দিস ইজ নেটওয়ার্কিং যে আমি তো এই মানুষকে চিনি। আমি ওনার নাম চিনি, উনি আমার নাম চিনি। এটাই দ্যাট ইজ নট হাউ ইউ নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ইজ when you build a positive relationship with someone and then আস্তে, আস্তে যখন রিলেশনশিপটা অনেক স্ট্রং হয় ইভেনচুয়ালি সেই মানুষটা আপনাকে ট্রাস্ট করতে পারে, সে আপনার ক্লোজ হয়। তারপর সে আপনাকে রেফারেন্স দিবে বা চাকরি দিবে। তো দ্যাট ইজ হোয়াট নেটওয়ার্কিং। সো আপনি যখন আসবেন মানে ইনিশিয়ালি আপনি মানুষের সাথে এটা চিন্তা করে মানুষের সাথে খাতির করবেন না যে, ও আমাকে এখানে চাকরি দিবে, ও আমাকে এখানে ঢুকাই দিবে। নরমালি ফ্রেন্ড হন, ভালো ফ্রেন্ড হন, ক্লোজ ফ্রেন্ড হন, ছোট ভাই হন, বড় ভাই হন। তারপরে যখন আপনাদের রিলেশনশিপটা আরো স্ট্রঙ্গার হবে, ফিউচারে যখন আরো অপরচুনিটি আসবে, ওরা আপনাকে বলবে বা আপনি ওনাকে তখন বলতে পারবেন। আপনি চিনেন না জানেন না র‍্যান্ডমলি একটা মানুষকে গিয়ে একদিন কথা বলছেন, তারপর বলেন যে, "ভাই আমাকে চাকরি দেন।" তো মানে এই জিনিসগুলো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, স্পেশালি বাংলাদেশ স্টুডেন্টরা। অ্যান্ড মানে জিনিসটা এটাই বোঝায় যে আপনি অনেক এন্টাইটেলড। জাস্ট বিকজ সেই মানুষটা বাংলাদেশী ডাজন্ট মিন সে আপনাকে চাকরি দিতেই হবে। সে কিন্তু আপনাকে বাউন্ড না। বাংলাদেশে হইছে তো কি হইছে? কত বাংলাদেশী দুনিয়ার বাইরে আছে। অস্ট্রেলিয়ায় কত বাংলাদেশ। এখন সবাই এসে আপনাকে চাকরি দিবে? তো এটা তো কোনো কথা না। তো এগুলাই ৩ টা পয়েন্ট যেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাইছিলাম যে এগুলোর জন্য স্টুডেন্ট অনেক বেশি স্ট্রাগল করে। English, firstly, people don't know how to communicate properly in English. আমি my suggestion would be যত পারেন ইংলিশ কথা বলেন and ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করেন। সেকেন্ড, স্টপ কমপ্লেনিং and actually take significant action. খালি ২-৩ টা জব এপ্লাই করে বসে থাকলে হবে না। টেক টেক অ্যাকশন, অ্যাকচুয়ালি খাটেন। একটা জবের পিছে একটা ডিটারমিনেশন দিয়ে জব খুঁজেন। থার্ড, know how to network properly and stop being entitled যে জাস্ট বিকজ ওই মানুষটা বাংলাদেশী আপনাকে জব দিবে। এই তো this was all for today's video. আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.